আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে লড়তে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এরপর জানিয়ে দিব নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো আইআরজিসি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, সিরিয়ার রকেটের জবাবে গোলা হামলা চালালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চীনের সঙ্গে লড়তে প্রস্তুত যুক্তরাষ্ট্র। চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে হামলা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র বেইজিং এর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের এক কংগ্রেসম্যান এসব কথা বলেন। এর আগে 3 দিনের সফরে তাইওয়ান পৌঁছে একটি দ্বিদলীয় মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছে মাইকেল ম্যাককল। তাইওয়ানের রাজধানী তাইপে থেকে ফক্স নিউজকে তিনি বলেন, কমিউনিস্ট রাষ্ট্র চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আলোচনা করা হবে। জনগণ সমর্থন করলে কংগ্রেস সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। খবরে বলা হয়েছে, তাইওয়ানের মাটিতে সেনা মোতায়েনের কথা বলা হলেও যুদ্ধের প্রসঙ্গ যখন আসবে তখন মার্কিন জনগণের সমর্থনের বিষয়টি কিভাবে নিরূপণ করা হবে সেটা তিনি পরিষ্কার করে বলেননি। তবে যুদ্ধ যে সবসময় সর্বশেষ ব্যবস্থা সেটাও উল্লেখ করেন এই মার্কিন কংগ্রেসম্যান। মাইকেল ম্যাককল আরো বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে তাইওয়ানে মার্কিন সেনা মোতায়েনের ক্ষেত্রে কংগ্রেস অনুমোদন দিতে মোটেই দেরি করবে না। তিনি বলেন, ইউক্রেনের চেয়ে খুব আলাদা অবস্থানে আছে তাইওয়ান। তার প্রথমটা হলো তারা যুদ্ধে পরীক্ষিত বা প্রস্তুত নয়, তারা যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ম্যাককল বলেন, আপনি যখন ইউক্রেনের দিকে তাকান দেখবেন ন্যাটো তাদের সমর্থন করছে। প্রশান্ত মহাসাগরে তো ন্যাটো নেই, তাই জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার দিকে তাকালে আমাদেরও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে হবে। কারণ যদি আমরা সেটা না করি তার অর্থ দাঁড়াবে আমরা আগ্রাসন ও যুদ্ধকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি, সতর্ক করে বলেন ম্যাককল। রাশিয়া ইউক্রেন আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, গঠনমূলক আলোচনার ব্যাপারে রাশিয়ার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। জার্মানিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি দাবি করেন, অবশ্যই রাশিয়াকে আগে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে নিজের সদিচ্ছা ও আগ্রহ দেখাতে হবে। তিনি আরো বলেন, এই গঠনমূলক আলোচনার ক্ষেত্রে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য থাকতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গণভোটের মাধ্যমে রাশিয়া পূর্ব ইউক্রেনের যে অংশ দখল করে নিয়েছে তার উপর যদি মস্কোর নিয়ন্ত্রণ অনুমোদন দেওয়া হয় তাহলে ন্যায্য এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। গত বছর রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরুর পর দুই পক্ষ কয়েক দফা বৈঠকে বসছে, তবে যুদ্ধ অবসানের ব্যাপারে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। মস্কো বারবার বলছে আলোচনার জন্য তাদের দরজা খোলা, কিন্তু ইউক্রেনের পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত অক্টোবর মাসে একটি ডিক্রিতে সই করেন যাতে রাশিয়ার সাথে সব ধরনের আলোচনা নিষিদ্ধ করা হয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে আমেরিকা ও তার মিত্র ইউরোপীয় সব ধরনের অস্ত্র ও সামরিক রসদ সরবরাহ করছে। তবে কথা ঠিক যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তাতে ইউক্রেনই বড় ক্ষতির শিকার। আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়ন তার ভুক্তভোগী নয়। সূত্র পার্স টুডে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। অধিকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদে
ইসরায়েলি হামলা সহ তুর্কি ইরান সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে শুক্রবার ফোনে আলাপ করেছেন এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সহিংসতা ঠেকাতে সাধারণ জ্ঞানের প্রাধান্য থাকা উচিত বলে জোর দিয়ে এরদোগান বলেন, সমস্ত পক্ষকে সাধারণ জ্ঞানের দিকে পরিচালিত করার উদ্যোগ নেওয়া উপকারী হবে। ফিলিস্তিনের মর্যাদা রক্ষার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন ইসলামিক সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘের যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাইসির প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশেষ করে ইউরোপের শহরগুলোতে পবিত্র কুরআন পোড়ানোর মতো বিষয়ে ঐক্য প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ 532 এবং ইরানের তরুণ বিশেষজ্ঞরা এই ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছে। আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেন, এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা রয়েছে 450 কিলোমিটার। তিনি জানান, কামিকাজে এই ড্রোন 12,000 ফুট উপর দিয়ে টানা 3 ঘন্টা উঠতে পারে। এছাড়া ড্রোনটি গাড়ির উপর থেকে উড্ডয়ন করা যায়। জেনারেল কোহিস্তানি বলেন, এই ড্রোন 50 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে নির্মিত এবং অল্প সময়ের মধ্যে নতুন ড্রোন তৈরি করা যায়, ফলে এই ড্রোনকে ব্যবহারে আনার জন্য অল্প সময় প্রয়োজন হয়। সিরিয়ার রকেটের জবাবে গোলা হামলা চালালো ইসরায়েল। সিরিয়ায় এবার গোলা হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, সিরিয়া থেকে চালানো রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার ভোরের দিকে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এ হামলা চালায়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়। যদিও এসব রকেটের আঘাতে কেউ হতাহত হয়নি, তারপরেও এসব রকেট হামলার জবাবে ইসরায়েলি বাহিনী এ গোলা হামলা চালিয়েছে। এ হামলা এমন এক সময়ে ঘটল যখন লেবানন পশ্চিম তীর, জেরুজালেম ও আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি হামলায় সিরিয়ায় কেউ হতাহত হয়েছে কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়। সিরীয় সরকারও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ায় রকেট হামলার জবাবে রকেট হামলার উৎসস্থল লক্ষ্য করে গোলা ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী আরো জানিয়েছে, রোববার ভোরের দিকে 2 দফা রকেট হামলা চালানো হয় ইসরায়েলকে লক্ষ্য করে। প্রথম দফায় 3টি রকেট ছোড়া হয়, যার একটি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি মাঠে গিয়ে পড়ে। দ্বিতীয় দফাও 3টি রকেট ছোড়া হয়, সেগুলো উত্তর ইসরায়েল গিয়ে পড়ে। তবে এসব রকেটের আঘাতে কেউ হতাহত হয়েছে কিনা জানায়নি ইসরায়েলি বাহিনী। লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কুদ ব্রিগেডস।